আমি একটু পপুলার প্রশ্নটি করে রাখি, সেই পপুলার প্রশ্নটা হচ্ছে আপনারা কি তারেক রহমানের এগেইনস্টে যেসব মামলা হয়েছে সে সব মামলা প্রত্যাহার করছেন কিনা খুব শীঘ্রই? এবং আপনি জানেন এই গায়েবী মামলাগুলো এত অবিশ্বাস্য, এত হাস্যকর, এত গাঁজাখুরি ছিল, এটা উইথড্র না করা তো মহাপাপের মতো একটা ব্যাপার হবে। বেগম খালেদা জিয়ার মামলায় যে বিচারটা হয়েছিল, সেই বিচার নিয়ে মিজানুর রহমান খান এবং আমি লিখেছিলাম। আপনাকে একটা জিনিস মনে করায় দিই, বেগম খালেদা জিয়ার মামলার শুনানিকালে উনি বিস্মিত হয়ে বলেছিল যে এতিমের টাকা আমি আত্মসাৎ করেছি, এক্সক্লেমেশন চিহ্ন। আজ আমরা যাকে অতিথি হিসেবে পেয়েছি এবং এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, তিনি প্রফেসর আসিফ নজরুল। তিনি একজন জুরিস্ট, লেখক, সাংবাদিক এবং তার অনেক পরিচয়। তবে তার সবচেয়ে বড় পরিচয় এই মুহূর্তে যে তিনি সরকারের একজন উপদেষ্টা, তিনি সরকারের সঙ্গে রয়েছেন। তাকে আরেকটু আমি যদি পরিচয় দিতে চাই, তিনি একসময় সাংবাদিক ছিলেন, দুর্দণ্ড প্রতাপশালী রিপোর্টার ছিলেন। সেই আসিফ নজরুলকে আমরা সঙ্গে পেয়েছি। প্রফেসর আসিফ নজরুল, আপনাকে আমাদের সাথে পেয়ে আপনাকে আমাদের কৃতজ্ঞতা জানাই এবং স্বাগতম। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, পুরো টিমের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আপনাকে আমি জানিয়ে রাখতে চাই 30,000-এর বেশি দর্শক আমাদের সাথে লাইভ দেখছেন এবং আরো অনেক দর্শক নিশ্চয়ই আমাদের সাথে যুক্ত হবেন। আমি সেজন্য জাতির জনগুরুত্বপূর্ণ প্রশ্নগুলি করে রাখতে চাই। এর আগে আমি দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম পপুলার বিষয় এটি যে ভারতে 3,000 টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত সঠিক বলে মনে করেন কিনা। শতকরা 32% মনে করছেন যে এটি সঠিক, শতকরা 68% মনে করছেন এটি সঠিক না। 40,000 দর্শক এখানে ভোট দিয়েছেন। প্রফেসর আসিফ নজরুল, আমি সরাসরি এই সংবিধান সংস্কার নিয়ে আসি। সংবিধান সংস্কার কমিশনের প্রধান করা হয়েছিল আপনাকে একটা অনুরোধ করি, নিয়োগ নিয়ে প্রশ্ন করছেন যেহেতু, আপনাকে একটা জিনিস ক্ল্যারিফাই করি। এটা আমাকে কেউ কেউ জানতে চায়, আমি বলেছি আমি খালেদের সাথে প্রোগ্রামে বলবো যে আমি কিভাবে নিয়োগ দিচ্ছি, আমি কি আমার ঘনিষ্ঠ লোককে নিয়োগ দিচ্ছি কিনা। ভাই আমাকে এটা একটু বলতে দেন। এই যে আপনাকে তাজুলের কথা বললাম, জামিল সাহেবের কথা বললাম, উনারা ঘনিষ্ঠ তো দূরের কথা, উনাদের সাথে জীবনে কোনোদিন, আমার তাজুলের সাথে একটা প্রোগ্রামে একদিন দেখা হচ্ছিল, অনেক দূর থেকে দেখা। জামিল সাহেবের সাথে আমার জীবনে কোনোদিন দেখা হয় নাই। উনার নিয়োগের ব্যাপারে কথা বলার আগে জীবনে কোনোদিন কথা হয় নাই। বাংলা একাডেমিতে যে আজম আছে, আজমের সাথে জীবনে কোনোদিন আমি একসাথে বসে 5 মিনিটও কথা বলি নাই। আফসানার সাথে জীবনে কোনোদিন 5 মিনিটও কথা বলি নাই। আপনাকে আমি ক্লিয়ার করি জিনিসটা। আমি দক্ষতার দিকে লক্ষ্য রেখেছি, অসংখ্য মানুষের সাথে কথা বলেছি। এমনকি যে ধরেন জামিল সাহেবের নিয়োগ নিয়ে যে কিছু লোক প্রশ্ন তুলেছে, আমি আমাদের এই ছাত্র জনতার আন্দোলনের সবচেয়ে প্রধান যে নেতারা আছেন তাদের একজনের সাথে কথা বলে তারপরে ক্লিয়ারেন্স নিয়েছি। ক্লিয়ারেন্স মানে হচ্ছে উনারা তো এই আন্দোলনটা করেছেন, তাদের সাথে, এই যে আপনাকে অন রেকর্ড বললাম, তাদের প্রধান একজন নেতার সাথে কথা বলে তার সম্মতি নিয়ে করা হচ্ছে। আমি আমার ব্যক্তিগত বিবেচনায় একটা নিয়োগও দেই নাই। আমি অসংখ্য মানুষের সাথে কনসাল্ট করেছি, দক্ষতার দিকে লক্ষ্য রেখেছি, কাজটা করতে পারবেন কিনা সেটা আমার বিবেচনায় একটা। সেকেন্ড কথা, খালেদ প্লিজ আমাকে একটা কথা বলতে, দক্ষতার দিকে লক্ষ্য রেখেছি। আর লক্ষ্য রেখেছি গত স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের সহযোগী যারা ছিল, যারা তাদের বেনিফিশিয়ারি ছিল, যারা এই জুলাই অগাস্ট আমরা ছাত্র হত্যার সময় যারা আমাদের বিপক্ষে ভূমিকা রেখেছিল, কোনোভাবেই তারা যতই যোগ্য, কোনোভাবেই তাদের কথা বিবেচনায় রাখি নাই এবং তারপরে কনসাল্ট করেছি। এই হচ্ছে আমার প্রক্রিয়া। আসিফ ভাই, কেন জানি আপনার কথা শুনে আমার একটু শেখ হাসিনার কথা মনে পড়তেছে। শেখ হাসিনা সেম ওয়েতে একটু বলতো যে না, আর সবাইকে নিয়োগ দিব, শুধু বিএনপির বা তারেক রহমানের লোক নিয়োগ দিব না, জামাতের লোক নিয়োগ দিব না। এখন একটা লোক, ধরা যাক আপনি 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 জায়েদ খানের বিরুদ্ধে আপনি মামলা করতেছেন। এখন জায়েদ খান এই সরকারের সবচেয়ে ছিল, তো এটা কিরকম? মানে কি আওয়ামী লীগের সাপোর্ট থাকতে পারবে না? আমি আপনি সাপোর্ট করি না, আমরা সাপোর্ট করতে পারবে না? আওয়ামী লীগের বিরুদ্ধে কি গণহত্যা হয়েছিল? আওয়ামী লীগের কি লোকজনকে 2 সপ্তাহের মধ্যে 1,000 লোককে মেরে ফেলা হয়েছিল? 4,000 লোককে অন্ধ করা হয়েছিল? 20,000 লোককে গুলি করা হয়েছিল? হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছিল আওয়ামী লীগের লোককে? এখন এই সমস্ত কাজ যারা করেছে, যারা এগুলিকে জাস্টিফাই করেছে, যারা এটার পক্ষে দাঁড়িয়েছে, তাদেরকে এই ছাত্র জনতার বিপ্লবের উপর তাদেরকে আমি নিয়োগ দিব? আমি প্রেক্ষিতটা তো চেঞ্জ হয়েছে না। আচ্ছা ঠিক আছে, নিয়োগ দিয়েন না। আমি 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 সংবিধান সংস্কার কমিশন নিয়ে আসি। প্রফেসর আসিফ নজরুল, 32,000-এর বেশি মানুষ আমাদেরকে দেখছেন। সংবিধান সংস্কার কমিশনের ইন্টারেস্টিংলি প্রথমে এটা প্রদান করা হয়েছিল ডক্টর শাহদিন মালিককে, কিন্তু ডক্টর শাহদিন মালিকের সাক্ষাৎকার পরে আমি এবং ডক্টর শাহদিন মালিককে যতদিন ধরে চিনি, মনে হয়েছিল যে তিনি আসলে সংবিধানটাকে সংস্কার করতে চান, বা তার আসলে সংবিধান সংস্কার কমিশনের প্রধান থাকা হলো না। সংবিধান সংস্কার কমিশনের প্রধান করা হলো আমার শিক্ষক প্রফেসর আলী রিয়াজকে, যিনি আবার সংবিধানটা নতুন করে লিখতে চান। আমাদের প্রশ্ন, প্রফেসর আসিফ নজরুল, নতুন করে সংবিধান রচনার ম্যান্ডেট কি আপনাদের রয়েছে কিনা? মানে ক্যান ইউ ডু ইট? মানে এইটা কথা হচ্ছে, আলী রিয়াজ আপনার শিক্ষক, স্বাধীন মালিক হচ্ছে আমার শিক্ষক। আমার মানে কি বলবো, আমার অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, ঘনিষ্ঠ মানুষ। আমরা 15 বছর এই সরকারের বিরুদ্ধে যত রকম আন্দোলন করেছি, যত রকম বিবৃতি দিয়েছি, যত রকম সেমিনার করেছি, উনি সমস্ত কিছুতে ইনভলভ থাকতেন, সমস্ত কিছুতে। আমি দৃঢ়তার সাথে বলতে চাই,
স্বাধীন ভাই প্রধানত উনি আমাকে যেটা বলেছেন, উনার পেশাগত ব্যস্ততা আছে অনেক, উনার পক্ষে আপনি মানে পেশাগত ব্যস্ততার কথা বলেছেন উনি মূলত, আর একটা কারণে কথা বলেছেন এটা বলতে চাচ্ছি না, এটা উনার সাথে আমার প্রিভিলেজ কমিউনিকেশন। উনি পেশাগত ব্যস্ততার কারণে প্রধানত এই দায়িত্ব পালন করতে চান না, কিন্তু আমরা কমিশনের পক্ষ থেকে যে সমস্ত এক্সপার্টের সাথে কথা বলবো অবশ্যই ওনার সাথে আমরা কনসাল্ট করবো। আলী রিয়াজ সংবিধান পুনর্লিখন বলতে কি পুরা সংবিধান পুনর্লিখন বুঝিয়েছেন নাকি কোন কোন আর্টিকেল বুঝিয়েছেন? ওনার সাথে যখন আমার কথা হয়েছে আমার মনে হয় না এই সিদ্ধান্ত উনি নিয়ে ফেলেছেন। এটা একটা সংস্কার কমিশন করা হচ্ছে, সেখানে এই প্রশ্নগুলাও আসবে যে আপনারা কি সংবিধান পুনর্লিখন চান কিনা নাকি পুরাপুরি লিখন চান, এই সমস্ত প্রশ্নের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, এটা কমিশনের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। আপনি সংবিধান পরিবর্তনের যে ম্যান্ডেট বলেছেন, আমরা তো ভাই সংবিধান পরিবর্তন করছি না, সংবিধান পরিবর্তন করবে হচ্ছে নেক্সট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যদি ইলেকশন হয় বা নেক্সট যে পার্লামেন্ট হয় ওনারা করবে, আমাদের তো সংবিধান পরিবর্তনের ম্যান্ডেট নাই। আমরা সংবিধান পরিবর্তনের লক্ষ্যে কাজগুলা এগিয়ে নিয়ে যাব, আমাদের একটা সংস্কার কমিশনের প্রস্তাব থাকবে যে এই সংশোধনী দরকার বা এইরকম একটা সংবিধান দরকার। এরপর এটা ব্রড বেস পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা করা হবে দ্বিতীয় স্তরে, উনারা এটা কিভাবে গ্রহণ করতে চান, উনারা কনসেনসাসের ভিত্তিতে গ্রহণ করতে চান নাকি উনারা আপনার গণভোটের ভিত্তিতে চান নাকি উনারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেকশন করতে চান, তারপরে আপনার জনগণের মতামতের জন্য এটা রাখা হবে, এগুলি পরে ডিসিশন, কোনো ডিসিশন এখন নেওয়া হয় নাই, জাস্ট সংবিধান সংস্কারের একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ এই আলোচনার মধ্যে দিয়েই ঠিক হবে এটা কিভাবে করা হবে এবং কতটুকু করা হবে। প্রফেসর আসিফ নজরুল, আমরা রাজনৈতিক মামলা, গায়েবী মামলা প্রত্যাহারের অগ্রগতি নিয়ে সম্প্রতি একটা প্রজ্ঞাপন দেখেছি যে ডিসিএসপি এবং সংশ্লিষ্ট যারা পিপির সমন্বয়ে একটা কমিটি করা হয়েছে, কমিটি কাজ করবে পিপির প্রতিবেদনের ভিত্তিতে। এই প্রক্রিয়াটা আসলে কতটা স্বচ্ছ হলো, সব জেলায় দেখে শুনে সৎ পিপি নিয়োগ দিয়ে আপনাদের পক্ষে সম্ভব হয়েছে কিনা, এই ধরনের মামলা প্রত্যাহারের তদবির এবং লেনদেনের ব্যাপারটি কিভাবে ঠেকাবেন, স্বতন্ত্র ও স্বাধীন প্রসিকিউশন সার্ভিস গঠনের কোনো পরিকল্পনা আপনার আছে কিনা, সেটি হচ্ছে প্রথম প্রশ্ন। কিন্তু আমি একটু পপুলার প্রশ্নটি করে রাখি, সেই পপুলার প্রশ্নটা হচ্ছে আপনারা কি তারেক রহমানের এগেইনস্টে যেসব মামলা হয়েছে সে সব মামলা প্রত্যাহার করছেন কিনা খুব শীঘ্রই? আমরা কোনো ব্যক্তি স্পেসিফিক মামলা উদ্যোগ করছি না। আপনি দেখেন আমরা প্রথম বলেছিলাম আমরা জুলাই অগাস্টে হত্যাকাণ্ডের যে মামলাগুলো ফলস মামলা করেছিল বিগত ফ্যাসিস্ট সরকার, সেগুলো উদ্যোগ করেছি হত্যাকাণ্ডের অভিযোগগুলো ছাড়া। সেকেন্ড ফেজে আমরা সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেটা আছে আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্যোগ নিচ্ছি, আমরা এখানে স্পিচ অফেন্সের সাথে কম্পিউটার অফেন্সের পার্থক্য করছি। আমরা, আপনি জানেন প্রত্যেকটা কেস দেখতে হচ্ছে টাইম লাগছে, স্পিচ অফেন্স বা কথা বলার অপরাধের জন্য যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছিল তাদের সমস্ত মামলা উদ্যোগ করা হবে। এখানে তারেক রহমান আছেন নাকি খালেদ আছেন এটা আমরা দেখবো না, আমরা ইস্যু ধরে ধরে করবো, এটা আমার মন্ত্রণালয়ের অ্যাপ্রোচ। আরেকটা কথা বলি, আপনার মনে প্রশ্ন রাখতে পারে তাহলে হঠাৎ করে রোজিনা আর মাহমুদুর রহমান মান্নারটা উদ্যোগ হলো কেন, প্রশ্ন তুলেছে এবং খালেদা জিয়া শুনে। আচ্ছা, খালেদা জিয়াটা তো আপনার খালেদা জিয়ার মামলা উদ্যোগ করেছে পরে, প্রথমে আসছে রোজিনা আর মান্না ভাইয়েরটা। রোজিনা আর মান্না ভাই ওনারা দীর্ঘদিন সাফার করছিলেন, ওনারা পাসপোর্ট পাচ্ছিলেন না, বিদেশে যেতে পারছিলেন না, বিশেষ করে মাহমুদুর রহমান মান্না পাসপোর্ট পাচ্ছিলেন না। মাহমুদুর রহমান মান্না এখনো সংকটাপন্ন অবস্থায় হসপিটালে আছেন, ওনার বিরুদ্ধে একটাই মামলা ছিল, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা ছিল, একটা আইনেই মামলা ছিল। ওনারা ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন এবং অনেক সাফারিংস এর মধ্যে দিয়েছেন। মান্না ভাইয়ের চিকিৎসা কাজ বন্ধ ছিল ওখানে, আর রোজিনার মেয়ের চিকিৎসার ব্যাপার, রোজিনার এরকম একটা এই মুহূর্তে মনে পড়ছে না, একটা কারণ ছিল, ওনারা খুব রিকোয়েস্ট করেছিল, আমরা একটা সিগনেচার স্টেটমেন্ট হিসাবে আমরা মামলা উদ্যোগ করেছি। আরো অনেক মামলা করেছি, আপনাকে এখানে বলে শেষ করতে পারবো না। যেমন ধরেন আপনি মাহমুদুর রহমানের যে স্ত্রীর যে মামলার ব্যাপারটা ছিল, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় সম্পাদক, ওটা আমরা করেছি, ওটা পত্রিকা আসে নাই। এরকম আরো আছে কিছু কিছু যেটার জন্য জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, ধরেন আপনার জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, আপনি ওই মামলার কারণে বিদেশে চিকিৎসা যেতে পারছেন না, আপনার বাচ্চা পড়তে যেতে পারছে না, আপনার বাচ্চাকে নিয়ে আপনি চিকিৎসা দিতে পারছেন না, বাইরে যাওয়ার অনেক প্রয়োজন তো থাকে মানুষের, সেই সমস্ত ক্ষেত্রে আমরা অগ্রাধিকার দুই একটা অনুরোধের ভিত্তিতে অগ্রাধিকার দিয়েছি। এখন খালেদ মানুষ তো ধরেন এই জিনিসগুলো বলে আমরা বোঝানোর চেষ্টা করেছি আমরা সবকিছু করব, সমস্ত ইস্যু ওয়াইজ জিনিসগুলোকে করব। ইস্যু ওয়াইজ করার ক্ষেত্রে আমরা ইস্যুটা একটা একটা করে ভাগ করছি। এই থার্ড ফেজে সাইবার সিকিউরিটি একটা মামলার পর থার্ড ফেজে আমার ইচ্ছা আছে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে মামলা উদ্যোগের ব্যাপার কিন্তু আমাদের আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একসাথে কাজ করতে হয়। থার্ড ফেজে আমরা গায়েবী মামলাগুলো উদ্যোগ করার চেষ্টা করব, কারণ বাংলাদেশে একটা মামলার দীর্ঘ জট রয়েছে, গায়েবী মামলা উদ্যোগ হলে সেটার দিক থেকে লাভবান হবে। এবং আপনি জানেন এই গায়েবী মামলাগুলো এত অবিশ্বাস্য, এত হাস্যকর, এত গাঁজাখুরি ছিল, এটা উদ্যোগ না করা তো মহাপাপের মতো একটা ব্যাপার হবে। আমরা আপনাকে একটু বলি, আমরা ফেজ ওয়াইজ যাবো, ব্যক্তি ওয়াইজ যাবো না। ব্যক্তি ওয়াইজ যে দুই একটা ঘটনা দেখেছেন আপনি, এটা এক্সেপশন। বেগম খালেদা জিয়া একটা সেজন্য এক্সেপশন ছিল, তবে তারেক রহমান সাহেবের ক্ষেত্রে কোনো এক্সেপশন করা হচ্ছে না।
বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে মামলা উদ্রের ব্যাপারটা আপনি কোনটা বলতে চাচ্ছেন, ওনার যে ক্ষমা করার ব্যাপারটা? জি, ক্ষমা করার ব্যাপারটা। বেগম খালেদা জিয়ার মামলায় যে বিচারটা হয়েছিল, সেই বিচার নিয়ে মিজানুর রহমান খান এবং আমি লিখেছিলাম। আপনাকে একটা জিনিস মনে করায় দিই, বেগম খালেদা জিয়ার মামলার শুনানিকালে উনি বিস্মিত হয়ে বলেছিল যে এতিমের টাকা আমি আত্মসাৎ করেছি, এক্সক্লেমেশন চিহ্ন। সেটাকে বিচারক লিখেছেন উনি এতিমের টাকা আত্মসাৎ করে নিজের মুখে স্বীকার করেছেন। আপনি চিন্তা করতে পারেন এই ধরনের বিচার হয়েছে ওনার ক্ষেত্রে। আরেকটা বলি আপনাকে, নিম্ন আদালত যে হাইকোর্ট যে সাজা দেয়, নিম্ন আদালত যে সাজা দেয়, সেটা আপনি কখনো শুনেছেন হাইকোর্ট বাড়িয়ে দেয়? হাইকোর্ট বাড়িয়ে দেয় শুনেছেন? এমনকি যারা জামাতে যেসব লিডারের শাস্তি হচ্ছে, সেই সমস্ত যুদ্ধ অপরাধীর ক্ষেত্রে দুই একটা ঘটনা ছাড়া বাংলাদেশের ইতিহাসে ঘটনা ঘটেছে। উনি শোনেন, পরে আমরা শুনলাম কি যে এই বিচারক উনাকে জামিন দিয়েছিল দেখা উনার হাইকোর্টে অ্যাপিলেট ডিভিশনে এলিভেশন বন্ধ রেখেছিল, শাস্তি বাড়ানোর পর উনাকে এলিভেট করা হয়েছে। আপনি জানেন গত আমলে কিভাবে বিচার হয়েছে। উনার মতো নির্যাতিত মানুষ বাংলাদেশে কে আছে গত 15 বছরে? যারা মারা গেছে ওনাদের কথা বাদ দিয়ে আমি জীবিত যারা পলিটিক্যাল লিডার আছে, আমি তো মনে করি উনার প্রতি, উনি যে এত বছর জেলে ছিল, ওনার প্রতি চরম অবিচার করা হয়েছে। আমি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছি না, আমি মানে প্রক্রিয়াটা নিয়ে। আচ্ছা, পরবর্তী প্রসঙ্গে আসি প্রফেসর আসিফ নজরুল। যে আগের আমলে আপনি ঠিকই বলেছেন, আমরা আগের আমলে অদ্ভুত সব গায়েবী মামলা দেখেছি, কিন্তু এই অদ্ভুত মামলা হওয়ার প্রক্রিয়া কিন্তু এখনো বন্ধ করা নাই। আমি একটু কাগজ দেখে বলি, আমার সুবিধা হয় যে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে মার্ডার কেসের মামলা হয়েছে, অভিনেতা জায়েদ খান যেটি আমি আগে বলেছি তার বিরুদ্ধে মামলা হয়েছে, বাফুফের সভাপতির বিরুদ্ধে মার্ডার কেস হচ্ছে। আগের সরকারের দুর্নীতিবাজ মন্ত্রী যার বিরুদ্ধে হতে পারতো গুছানো সুন্দর একটি দুর্নীতির মামলা বা মানি লন্ডারিং এর মামলা, তা না করে ঢালাও ভাবে নিউ মার্কেটের একজন হকার হত্যা মামলাকে সবাই গ্রেফতার দেখানো হচ্ছে, এবং আদালতও সেই সব মামলায় কারো জামিন মঞ্জুর করছে না, ঢালাও ভাবে রিমান্ড দিয়ে যাচ্ছে। পার্থক্যটা তাহলে কোথায় হলো প্রফেসর আসিফ নজরুল? আচ্ছা, পার্থক্যটা আপনাকে বলি। ধরেন আপনি, আমার এতগুলো নাম তো মনে থাকবে না, দুইজনের নাম মনে আছে, সাকিব, জায়েদ খান। যখন কেউ মামলা করে, মামলা করাটা মানুষের অধিকার, বুঝছেন? ব্যক্তিগতভাবে একজন মামলা করে দিল, সেই এই মামলাগুলা পুলিশ করে নাই। পুলিশ যদি করে তাহলে আপনি বুঝবেন রাষ্ট্র জড়িত আছে। এই মামলাগুলা ব্যক্তিগতভাবে করা হচ্ছে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে মামলার কারণে, এই যে আপনি সাকিব বলে জায়েদ খান বলেন, আনলেস ইউ আর এ ডিরেক্টলি ইনভলভ পলিটিক্যাল ফিগার, এই উনাদের ক্ষেত্রে কি কোনো গ্রেফতারের ঘটনা ঘটেছে? গ্রেফতার ঘটনা ঘটে নাই। যখন মামলা কোনো মানুষ করে, আমরা বারবার বোঝানোর চেষ্টা করেছি, যখন আমরা পুলিশকে বলেছি মামলা যখন করছে আপনারা একটু বোঝানোর চেষ্টা করেন না কেন যে এই মামলাতে আপনারা যাদের বিরুদ্ধে অভিযোগ আনছেন তাদের কি আপনার সত্যি মানে বিশ্বাসযোগ্য কিনা অভিযোগটা। কারণ আমাদের পিআরবি তে কিছু প্রভিশন আছে, হিয়ারসে ধরনের বা গুজব ধরনের মামলা হলে পুলিশ প্রাইমারি কথাগুলো জিজ্ঞেস করতে পারে। পুলিশ কাছ থেকে এবং এমনকি আদালতের কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি, যারা মামলা করতে আসে তারা এত বেশি প্রেসার, ওইখানেও এক ধরনের মানে মব প্রেসার থাকে যে পুলিশের পক্ষে এবং কোন কোন ক্ষেত্রে আদালতের পক্ষে, যারা বিগত ফ্যাসিস্ট রেজিমের আমলে যাদেরকে নিপীড়ক সংস্থাতে পরিণত করা হয়েছিল, তাদের সেই মরাল কারেজ থাকে না উন্মত্ত জনতাকে কনফ্রন্ট করার জন্য। এগুলি ঘটনা প্রথম দিকে ঘটেছে। আমরা অনেক চেষ্টা করেছি, চেষ্টা করার পর এটা অনেক রিডিউস হয়েছে। আমরা একটা জিনিস সবাইকে বলার চেষ্টা করেছি, দেখেন এফআইআর মানেই গ্রেফতার না। আপনাকে আমি কিছু নাম বলবো না, বাট কিছু কিছু মানুষ যখন আমাদের সাথে যোগাযোগ করে যে এই মামলা তাদের বিরুদ্ধে হওয়ার কথা না, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আমরা একসাথে কাজ করি, আমরা আশ্বাস দেওয়ার চেষ্টা করি যে পুলিশ ক্রেডিবল তথ্য না পেলে আপনাদের গ্রেফতার করবে না। গ্রেফতারের খবরগুলো আপনারা পান, কিন্তু গ্রেফতার করা হয় নাই এরকম অসংখ্য ঘটনা আছে। তারপরও আমরা চেষ্টা করছি এই জিনিসগুলা নিয়ে মানুষের যে মনে প্রশ্ন আছে সেগুলিকে আরো বেশি ভালোভাবে অ্যাড্রেস করার চেষ্টা করছি আমরা।